সালমান ফজলুর রহমান বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আইকন, যিনি সালমান এফ রহমান নামেই বেশি পরিচিত। সালমান এফ রহমান 1951 সালের 23শে মে করাচিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর গ্রামের এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার বাবা মরহুম ফজলুর রহমান ছিলেন খ্যাতিমান আইনজীবী। তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বাধীন পার্লামেন্টের চিফ হুইপ ছিলেন। পরবর্তী সময়ে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারের রাজস্ব মন্ত্রী ছিলেন। তিনি 1947 থেকে 1953 সাল পর্যন্ত তদানীন্তন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শিক্ষা ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মা সৈয়দা ফাতিনা রহমান কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ির সৈয়দ বংশের জমিদার সৈয়দ মোহাম্মদ আতিকুল্লাহর কন্যা। তিনি উপমহাদেশের প্রথম মুসলিম ছাত্রী হিসেবে স্বর্ণ পদক সহ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং লেডি বেব্রন কলেজে লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান এবং একমাত্র ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান। ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত তিনি করাচির নামকরা করাচি গ্রামার স্কুলে পড়াশোনা করেন। তিনি করাচি গ্রামার স্কুল থেকে সেন্ট প্যাট্রিকস স্কুলে চলে আসেন এবং ম্যাট্রিক পরীক্ষা দেন। 1966 সালে ঢাকায় চলে আসেন। নটরডেম কলেজে আইএসসিতে ভর্তি হন। এর 2 বছর পর 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতকে ভর্তি হন। 1971 সালে স্নাতক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি করাচিতে চলে যান। করাচিতে গিয়ে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্পন্ন করেন। এরপর 1972 সালের মে মাসে লন্ডন চলে যান। সেখান থেকে পরে বাংলাদেশে ফিরে আসেন। সালমান এফ রহমান 1960-এর দশকের মাঝামাঝিতে পারিবারিক ব্যবসায় যোগ দেন। পরবর্তীতে 1972 সালে তিনি ও তার বড় ভাই সোহেল ফাশিউর রহমান মিলে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বা বেক্সিমকো নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ইউরোপের বাজারে সামুদ্রিক খাবার এবং হাড় চূর্ণ রপ্তানি শুরু করেন। এসব পণ্য রপ্তানির বিনিময়ে তারা ইউরোপ থেকে মানসম্পন্ন ঔষধ আমদানি করতেন। বেক্সিমকো খুব অল্প সময়ের মধ্যেই দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করে। এরপর তারা ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, সিরামিক্স, সিনথেটিক্স, জুট, রিয়েল এস্টেট, প্রকৌশল, মেরিন ফুড, আইটি, অ্যাভিয়েশন, এনার্জি, জ্বালানি, মিডিয়া, টিভি চ্যানেল, টেলিকমিউনিকেশনস সহ বিভিন্ন খাতে 39টি পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠা করেন। উক্ত কোম্পানি প্রতিষ্ঠা করার মাধ্যমে 70,000 লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। শিল্পের পাশাপাশি তিনি বড় ভাইকে নিয়ে 1976 সালে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আইএফআইসি প্রতিষ্ঠা করেন এবং 1981 সালে আরব বাংলাদেশ ব্যাংক বা এবি ব্যাংক প্রতিষ্ঠা করেন। ঢাকা থেকে প্রকাশিত অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের বোর্ড অব এডিটরসের চেয়ারম্যান। এছাড়াও তিনি 24 ঘন্টা সংবাদভিত্তিক চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান। শুধু ব্যবসায়ী হিসেবে নয়, নিজেকে গড়ে তুলেছেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ হিসেবেও। সালমান এফ রহমান 1990-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গঠন করেন। 1996 সালে এই দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনী বিধিমালা অনুসারে 1/8 ভোট না পাওয়ায় জামানত হারান। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। 2001 সালের নির্বাচনে তিনি ঢাকা 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচন করে তৎকালীন বিএনপির প্রার্থী নাজমুল হুদার কাছে পরাজিত হন। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তখন থেকেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গেল 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 1 আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সালমান এফ রহমানের ঋণখেলাপি এবং ব্যবসায়িক কেলেঙ্কারির ইতিহাস বেশ সমালোচিত। 80-র দশক থেকেই তিনি শীর্ষস্থানীয় ঋণখেলাপি হিসেবে পরিচিত ছিলেন। 1996 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় তার নাম উঠে আসে। 2006-07 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণখেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। বাংলাদেশি রাজনৈতিক সংকটের সময় 2007 সালের 4 ফেব্রুয়ারি তিনি অপরাধ এবং দুর্নীতির 11টি মামলায় গ্রেপ্তার হন। 2008 সালের 20 আগস্ট বাংলাদেশ হাইকোর্ট ব্যাংক জালিয়াতি মামলায় তাকে জামিন প্রদান করে। এরপর বের হয়ে নাম জড়ান 2010-11 সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। এত কিছুর পরও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারো। তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগ উঠেছে। মূলত 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান। সালমান এফ রহমানের বিভিন্ন অপকর্মের মধ্যে জমি জালিয়াতি অন্যতম। ঢাকার কালিয়াকৈরে সাধারণ মানুষের প্রায় 241 একর জমির জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ আছে। 2006-07 সালের দিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি টাস্ক ফোর্স করা হয়েছিল। টাস্ক ফোর্স বিভিন্ন দেশে অনুসন্ধান চালিয়ে তথ্য বের করেন যে 122 জন রাজনৈতিক নেতা ও আমলা দুর্নীতির মাধ্যমে বিভিন্ন দেশে 45,000 কোটি টাকা পাচার করেছে। মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ভারত, চীন, থাইল্যান্ড, দুবাই, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ মোট 17টি দেশে এসব অর্থ পাচার করা হয়েছে। পাচার হওয়া 45,000 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকা সালমান এফ রহমানের। আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছে। সালমান এফ রহমান 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর 13ই আগস্ট পর্যন্ত আত্মগোপনে ছিলেন। 13ই আগস্টে নদীপথে পালিয়ে যাবার সময় ঢাকা সদরঘাটে পুলিশের হাতে ধরা পড়েন। পলায়নকালে তিনি দাড়ি-গোঁফ কেটে বেশ পরিবর্তন করেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন। এই হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।